নমস্কার। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সুযোগ নিয়ে কথা বলবো, যার নাম প্রজেক্ট ইকো। চলুন এর ভেতরের আর্থিক দিকগুলো একটু সহজ করে ভেঙে দেখা যাক। তো আমরা ঠিক সেভাবেই এগোব যেভাবে একজন ইনভেস্টর সাধারণত ভাবেন। মানে প্রথমে দেখব সুযোগটা ঠিক কী, তারপর জানব এর পেছনে কারা আছে, কোন প্রজেক্টের টাকাটা খাটবে, রিটার্ন কেমন আসতে পারে, আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়টা, নিরাপত্তা কতটা মজবুত। আচ্ছা, তাহলে চলুন সরাসরি প্রথম সেকশনে চলে যাই। এই যে 14.8% রিটার্নের কথা বলা হচ্ছে, এই সুযোগটা আসলে কি? প্রজেক্ট ইকোতে ঠিক কি অফার করা হচ্ছে? ব্যাপারটা খুব সহজ। এটা হলো চেন্নাইয়ের একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টে ইনভেস্ট করার সুযোগ, আর এই ইনভেস্টমেন্টটা হবে ফিক্সড রিটার্ন ডিবেঞ্চারের মাধ্যমে। মানে সোজা কথায় এটা এক ধরনের লোন, যার বদলে একটা নির্দিষ্ট হারে রিটার্ন পাওয়া যাবে। আর এই হলো সেই ম্যাজিক নাম্বারটা, 14.8%। এটাই হলো প্রি ট্যাক্স ফিক্সড অ্যানুয়াল রিটার্ন। তবে শুধু এই সংখ্যাটা দেখলেই তো হবে না, তাই না? এর আসল মানেটা কি সেটা বুঝতে হলে আমাদের আরও একটু ভেতরে ঢুকতে হবে। ওকে, রিটার্ন তো বোঝা গেল, কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের আগে একটা বড় প্রশ্ন থাকে, টাকাটা আমরা দিচ্ছি কাকে? মানে এই প্রজেক্টের পেছনে কারা আছে? তো ডেভেলপার হলো চেন্নাইয়েরই একটা কোম্পানি, নাম ড্যাক। এর পুরো কথাটা বেশ ইন্টারেস্টিং, ড্রিম অ্যাসেন্ট কনকার। এবার এদের ট্র্যাক রেকর্ডটা একটু দেখুন। 10 বছরেরও বেশি সময় ধরে কাজ করছে, প্রায় 1.4 মিলিয়ন স্কোয়ার ফিট ডেলিভারি দিয়েছে, আর 98টা প্রজেক্ট শেষ করেছে। মানে বোঝাই যাচ্ছে এরা এই ফিল্ডের নতুন নয়, আর 400রও বেশি এমপ্লয়ি আছে তাদের। বেশ বড়সড় ব্যাপার। আর এই ছবিগুলো দেখলে একটা ধারণা পাওয়া যায় যে তারা অতীতে কী ধরনের কাজ করেছে। এগুলো চেন্নাইয়ের ডিএসসিরি তৈরি করা কিছু বিল্ডিং। মানে শুধু কথাই নয়, কাজেও তাদের প্রমাণ আছে। ওকে, ডেভেলপার সম্পর্কে তো জানা হলো। এবার আসা যাক আসল কথায়, যে টাকাটা ইনভেস্ট করা হবে সেটা ঠিক কোথায়, কোন প্রজেক্টে ব্যবহার করা হবে চলুন দেখে নিই। মূলত দুটো প্রজেক্টেই ফান্ড ব্যবহার করা হবে। একটা হলো দ্য লর্ডস, যেটা একটা ভিলা ডেভেলপমেন্ট প্রজেক্ট, আর দ্বিতীয়টা হলো রিদম, যেখানে অ্যাপার্টমেন্ট আর ভিলা দুটোই থাকবে, দুটোই চেন্নাইয়ের বেশ ভালো লোকেশনে। আর এই ছবিগুলো হলো ওই দুটো প্রজেক্টের আর্টিস্ট ইমপ্রেশন। মানে প্রজেক্টগুলো শেষ হলে দেখতে ঠিক এরকম লাগবে। এতে কি হয়, পুরো বিষয়টা শুধু কাগজপত্রে সীমাবদ্ধ না থেকে চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। বেশ, তাহলে আমরা প্রজেক্টটা কি, ডেভেলপার কারা, আর টাকাটা কোথায় খাটবে সবই জানলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক, সংখ্যা। মানে রিটার্নটা ঠিক কিভাবে আসবে। মনে আছে সেই 14.8% সংখ্যাটার কথা? ওটাই হলো আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা আসলে একটা মেট্রিক যা দিয়ে মাপা হয় যে একটা ইনভেস্টমেন্ট তার পুরো মেয়াদে বছরে কেমন গ্রোথ দেবে। মানে এটা ইনভেস্টমেন্টের লাভজনকতা মাপার একটা স্ট্যান্ডার্ড উপায়। এই টেবিলটা দেখলে পুরো ক্যাশ ফ্লোটা পরিষ্কার হয়ে যাবে। এখানে 1 কোটি টাকা ইনভেস্টমেন্টের একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখুন, প্রথম দিকে মানে জুন 2026 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত শুধু ইন্টারেস্ট পেমেন্ট আসছে। এরপর মার্চ 2028 থেকে মূল টাকাটাও ফেরত আসা শুরু হবে। মানে প্রথমে সুদ, তারপর সুদ আর আসল একসাথে। বেশ পরিষ্কার একটা প্ল্যান। আচ্ছা, রিটার্ন তো দারুণ, কিন্তু রিটার্নের পাশাপাশি আরেকটা শব্দ সবসময় মাথায় ঘোরে, তাই না? সেটা হলো ঝুঁকি। মানে আমাদের ইনভেস্টমেন্টটা কতটা সুরক্ষিত? হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন। এত কিছু তো হলো, কিন্তু ইনভেস্টমেন্টের সিকিউরিটিটা কোথায়? কি কি ব্যবস্থা রাখা হয়েছে? আর এখানেই আসছে এই সংখ্যাটা, 2.1 গুণ। এটাই হলো সিকিউরিটি কভার। কিন্তু এই 2.1 গুণ মানেটা ঠিক কি? এর মানে হলো ইনভেস্ট করা প্রত্যেকটা টাকার জন্য প্রজেক্ট থেকে ভবিষ্যতে 2.1 টাকা ক্যাশ ফ্লো জেনারেট হবে বলে আশা করা হচ্ছে। মানে যা ইনভেস্ট করা হচ্ছে তার দ্বিগুণেরও বেশি একটা সেফটি কুশন রাখা আছে। এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। আর এই সেফটি কুশনটা শুধু মুখের কথায় নয়, এর পেছনে অনেকগুলো আইনি ব্যবস্থা আছে। যেমন প্রজেক্টের জমি আর বিল্ডিংয়ের ওপর ফার্স্ট মর্টগেজ থাকবে, প্রজেক্ট কোম্পানির 100% শেয়ার প্লেজ করা থাকবে, প্রমোটারদের পার্সোনাল গ্যারান্টিও থাকছে, এমনকি
ক্যাশ ফ্লো কন্ট্রোলের জন্য একটা এসক্রো অ্যাকাউন্টও ব্যবহার করা হবে। মানে সব দিক থেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই হলো পুরো ছবিটা, একটা আকর্ষণীয় রিটার্ন থেকে শুরু করে তার পেছনের মানুষ, প্রজেক্ট আর সবশেষে তার সুরক্ষার খুঁটিনাটি আমরা পুরোটাই দেখে নিলাম। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়। একদিকে 14.8%-এর মতো একটা ফিক্সড রিটার্ন, আর অন্যদিকে এই সমস্ত সুরক্ষা ব্যবস্থা। এখন প্রশ্ন হল, এই রিটার্নের জন্য এই স্তরের নিরাপত্তা কি যথেষ্ট? এই ঝুঁকি আর পুরস্কারের ভারসাম্যটা কিভাবে মূল্যায়ন করা উচিত, এটাই কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীকে নিজের জন্য ভেবে দেখতে হবে।